নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্ক, মামলা মোকদ্দমা নতুন নয়, বেশ কয়েক বছর ধরে চলছে। কেন এই বিতর্ক, এর পুরো ইতিহাস, আইনের ভাষা আর কোর্ট ও কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত কি করেছে, এই বিষয়গুলো নিয়ে এখনকার প্রতিবেদন। নিঃসন্দেহে এটি এমন এক রাজনৈতিক আইনি বিতর্ক যা বহু বছর ধরে রাহুল গান্ধীকে ঘিরে ঘুরছে। অভিযোগ, তিনি একদিকে ভারতীয় নাগরিক, আবার অন্যদিকে ব্রিটিশ নাগরিকও। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের লখনৌ রায়বেরেলির এমপি এমএলএ আদালত এই অভিযোগ খারিজ করেছে বটে, তবে অভিযোগ থেকে মুক্ত করেনি রাহুল গান্ধী। কেন তাহলে মামলা খারিজ হলো, সেসব নিয়েও কথা বলবো। প্রথমে বলি, এই বিতর্ক কেন এত বড়। কারণ ভারতের আইনে পূর্ণ অর্থে ডুয়াল সিটিজেনশিপ বা একসঙ্গে দুই দেশের পূর্ণ নাগরিকত্ব স্বীকৃত নয়। এর সঙ্গে ওসিআই মানে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এদের কিন্তু ফারাক আছে। ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া হলে সেখানে অসুবিধে নেই, কিন্তু ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব, এটা ভারতে গ্রাহ্য নয়। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর 9 নম্বর ধারা অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তার ভারতীয় নাগরিকত্ব শেষ হয়ে যায়। আর সেই কারণেই রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগটি শুধু রাজনৈতিক আক্রমণ নয়, আইনের দৃষ্টিতেও গুরুতর একটি প্রশ্ন। এখন কথা হচ্ছে, অভিযোগটা এলো কোথা থেকে? এই মামলার কেন্দ্রে আছে যুক্তরাজ্যে নিবন্ধিত ব্যাক অপস লিমিটেড নামের একটি কোম্পানির কিছু নথি। বিজেপির এমপি সুব্রমণিয়াম স্বামী বহু বছর আগে অভিযোগ করেন, এই কোম্পানির 2005 ও 2006 সালের অ্যানুয়াল রিটার্নে রাহুল গান্ধীর ন্যাশনালিটি ব্রিটিশ হিসেবে লেখা ছিল। তিনি ওই কোম্পানির একজন কর্ণধার ছিলেন। আবার পরে 2009 সালে কোম্পানির ডিসলিউশন অ্যাপ্লিকেশান, মানে কোম্পানি যখন উঠে যাচ্ছে তখনও সেই যে অ্যাপ্লিকেশান, তার পরিচয়, তার ন্যাশনালিটি ছিল ব্রিটিশ বলে লেখা ছিল। বিষয়টি নিয়ে সুব্রমণিয়াম স্বামী দিল্লি হাইকোর্টে মামলা করেন। সেই মামলাটা পড়েই চলছিল নানা রকম। এই মামলার অভিযোগের ভিত্তিতে 2019 সালের 29শে এপ্রিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রাহুল গান্ধীকে একটি নোটিশ পাঠায় এবং তার জবাব দিতে বলে। এটা এই বিতর্কের একটা বড় মোড়, কারণ এর মানে হলো অভিযোগটা শুধু রাজনৈতিক মঞ্চে ছিল না, কেন্দ্রের ফাইলেও আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছে। তবে নোটিশ যাওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া, এই দুটো এক কথা নয়। এই পার্থক্যটা এখনো অবধি মাথায় রাখাটা জরুরি। এই প্রসঙ্গে আরেকটি বিষয় এখানে পরিষ্কার করি। সামাজিক মাধ্যমে বহুবার দাবি করা হয়েছে রাহুল গান্ধীর জন্ম ইটালিতে, সুতরাং জন্ম অনুযায়ী তিনি ইটালির অধিবাসী এবং তার জন্ম শংসাপত্রে নাম ছিল নাকি রাহুল ভিঞ্চি। সুতরাং জন্মসূত্রেও রাহুল ভারতীয় নন। তার মা তখন মা সোনিয়া মাইনো, তিনিও রাহুলের জন্মের সময় ইতালির নাগরিক ছিলেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে, যে জীবনী সূত্র, তাতে যা জানা গেছে, রাহুল গান্ধীর জন্ম 19শে জুন 1970 সালে নিউ দিল্লিতে তার জন্ম। ইতালিতে জন্মের দাবিকে সমর্থন করে এমন কোনো নির্ভরযোগ্য সরকারি বা আদালতি সূত্র কোনো উৎস থেকে এখনো অবধি পাওয়া যায়নি। অর্থাৎ জন্মস্থান নিয়ে যে ভাইরাল দাবি, এবং যে দাবির ভিত্তিতে অনেকে তাকে ইটালির মানুষ বলেও মনে করে, সেই দাবিটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সত্য নয়।
তাহলে রাহুল ভিঞ্চি পরিচয় বিতর্কটি কেন? অভিযোগ রয়েছে যে রাহুল গান্ধী বিদেশে পড়াশুনো করার সময় লন্ডনে তিনি কিছু নথিপত্রে রাহুল ভিঞ্চি এই নাম ব্যবহার করেছেন। তবে রাহুল গান্ধীর দল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার খাতিরে, বিশেষ করে তার ঠাকুমার ও বাবার হত্যাকাণ্ডের পর বিদেশে পড়াশুনো করবার সময় যাতে আততায়ীরা তাকে হত্যা না করতে পারে, তার জন্য তার আসল পরিচয় গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করা হয়েছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের নথিতেও রাহুল ভিঞ্চি নামটি আছে। ফিরে আসি নাগরিকত্ব নিয়ে বর্তমান আইনি পরিস্থিতি কী ও কেন সেই প্রসঙ্গে। আগেই বলেছি, বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এই বিষয়ে। তার দাবি, 2019 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাহুল গান্ধীকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিলেও এখনও পর্যন্ত রাহুল নিশ্চয়ই তার উত্তর দিয়েছেন। আর উত্তর যদি না দিয়েও থাকেন, তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে? কারণ সরকার এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দিল্লি হাইকোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট বা সর্বশেষ পরিস্থিতি জানানোর নির্দেশ দিয়েছে। ডক্টর স্বামীর আবেদনের ভিত্তিতে আদালত জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগের বিষয়ে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কি না। যদিও কংগ্রেস দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ব্রিটিশ কোম্পানির ফাইলে নাগরিকত্বের জায়গায় যে ব্রিটিশ লেখা ছিল তার পরিচয়ে, এটা একটা ক্ল্যারিক্যাল মিস্টেক, করণিক ভুল, অথবা এটাও তারা বলছে এটা চক্রান্ত করে কেউ এটা করে থাকতে পারে। রাহুল গান্ধী নিজেও বহুবার বলেছেন যে তিনি জন্মসূত্রে ভারতীয় এবং তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। এই কথাটাও কিন্তু আইনের ফাঁক রেখে বলা। কীরকম? অন্য দেশের পাসপোর্ট তার কাছে নেই আর অন্য দেশের পাসপোর্ট কখনো ছিল না, এই দুটো জিনিস এক নয়। তিনি কখনো ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেননি এমন কথা স্পষ্টভাবে কিন্তু একবারও বলেননি আজ পর্যন্ত। এবার আইনের কথায় আসি। সিটিজেনশিপ অ্যাক্টের ধারা 9 শুধু এটুকুই বলে না যে বিদেশি নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্ব শেষ হতে পারে। ধারা 9(2) এটাও আরও বলে যে কেউ যদি সত্যিই অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকে তাহলে তার নাগরিকত্ব চলে যাবে এবং সেই প্রশ্ন নির্ধারণ করার ক্ষমতা সেটা কোনো কোর্টের নয়, সেটা কেন্দ্রীয় সরকারের। অর্থাৎ কোনো সাধারণ ফৌজদারি আদালত সরাসরি বলে দিতে পারে না যে অমুক ব্যক্তি ভারতীয় নাগরিক নন। এ কারণেই রাহুল গান্ধীর মামলায় আদালতগুলো বারবার জুরিসডিকশন বা এখতিয়ারের প্রশ্ন তুলছে। 2025 সালের মার্চে দিল্লি হাইকোর্টে এই বিতর্ক ওঠে এবং তখন কেন্দ্র আদালতকে জানায় যে রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত এই ব্যাপারে কেন্দ্র কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। কিন্তু এটাও অস্বীকার করেনি কেন্দ্র যে বিষয়টি তাদের কাছে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে, মানে এটাও স্বীকার করেছে তারা, কারণ সেটা তো করতেই হবে। এই ব্যাপারে তো আগেই চলে গেছে, সেখানে তাদের কাছে গেছে। তো এই পর্যায়ে মামলাটি এটা হওয়ার ফলে আরও রাজনৈতিক আলোচনায় উঠে আসে। এরপরে 2025 সালের ডিসেম্বরে এই মামলাটি এই বিষয়টি আর একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে নেয়। কর্ণাটকের এক বিজেপি কর্মী জিগ্নেশ শিশির তিনি রায়বেরেলি এমপি এমএলএ আদালতে অভিযোগ করেন যে রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক, তাই তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ইত্যাদি সহ বিভিন্ন আইনে মামলা করার জন্যে একটা এফআইআর নথিভুক্ত করা হোক। আবেদনকারী আরও চেয়েছিলেন
রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলের ব্যবস্থাও করা হোক। স্পেশাল এমপি এমএলএ কোর্টের বিচারক অলোক বর্মা তিনি বলেন তার রায়ে যে সিটিজেনশিপ বা ন্যাশনালিটি এই সম্পর্কে প্রশ্ন বিচার করার ক্ষমতা এই আদালতের নেই, তাই আবেদনটি মেনটেনেবল নয়, তাই খারিজ করা হলো। ইন্ডিয়ান লিগালের প্রতিবেদন অনুযায়ী আদালত পর্যবেক্ষণ করেছিল যে নাগরিকত্ব নির্ধারণের জন্য আলাদা সাংবিধানিক ও আইনি কাঠামো আছে। ক্রিমিনাল কোর্টের মাধ্যমে সেই প্রশ্নেও মীমাংসা করা যায় না। আদালত এটাও বলে এফআইআরের নির্দেশ দিতে হলে যে প্রাথমিক জুরিসডিকশনাল ও স্ট্যাটুটরি শর্ত লাগে তা এই আদালতের নেই। স্পেশাল এমপি এমএলএ কোর্টের বিচারক অলোক বর্মা তাই বলেন যে তার ক্ষমতা নেই এই বিষয়টা বিচারের, তাই আবেদনটি মেনটেনেবল নয়, খারিজ হলো। আদালতের মূল যুক্তি ছিল রাহুল গান্ধী আসলে কোন দেশের নাগরিক এই প্রশ্ন এটা সংশ্লিষ্ট আইন ও সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় ঠিক হওয়ার বিষয়, আদালতের বিষয় নয়। অর্থাৎ আদালত একথা বলেনি যে রাহুল গান্ধী নির্দোষ বা অভিযোগ মিথ্যে। আদালত শুধু এটাই বলেছে এই দাবি খতিয়ে দেখার অধিকার এই নিম্ন আদালতের নেই। এই কারণে আবেদন খারিজ হলেও নাগরিকত্ব বিতর্কের রাজনৈতিক বা প্রশাসনিক দিক স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে গেছে এটা তাহলে বলা যায় না। এই খারিজের আদেশকে চ্যালেঞ্জ করে আবেদনকারী ওই জিগনেশ শিশির তিনি এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে যান এবং 9 মার্চ 2026 হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নথি তলব করে, প্রাসঙ্গিক সব নথি, এবং বলে যে পরবর্তী শুনানির তারিখ 19 মার্চ। মাত্র আজ হচ্ছে 11 মার্চ, আর কয়েকদিন পরেই, সামনের সপ্তাহেই, তো তার আগেই এই কাগজপত্র পাঠাতে হবে। তাই এফআইআর আবেদন অগ্রাহ্য, কিন্তু বিষয়টা উচ্চ আদালতে আবার উঠে গেছে। এই স্থানান্তর প্রমাণ করে যে বিতর্কটি কেবল টিভি ডিবেটের বিষয় নয়, এটা কোনোদিন ছিলও না, আর এটা কোনো গুজবও নয়, তা আদালতের কার্যতালিকায় সক্রিয়ভাবে চলছে। 2026 সালের জানুয়ারিতে লখনৌ আদালতে টানা শুনানি হয় এই বিষয়টা নিয়ে। সংবাদ সূত্র বলছে 14 জানুয়ারি শুনানি শেষ হয় এবং পরে ধার্য করা হয় যে 9 ফেব্রুয়ারি 9 মার্চ তার আবার করা হয় পরের তারিখ, এবং সেই তারিখে বলা হয় 19 মার্চের মধ্যে সব কাগজপত্র জমা করতে হবে আদালতের কাছে। এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। লখনৌ আদালত বলেনি যে রাহুল গান্ধীর সম্পর্কে ওটা সব অভিযোগ মিথ্যে, আবার আদালত এটাও বলেনি যে তিনি অবশ্যই ভারতীয় নাগরিক এবং বিষয়টা চিরতরে শেষ হয়ে গেল। আদালত আসলে বলেছে এই ধরনের নাগরিকত্বের প্রশ্ন মীমাংসা করার জন্য নিচের যে ফৌজদারি আদালত যারা ছিল তারা সঠিক ফোরাম নয়, কিন্তু হাইকোর্ট এটা বিচার করবে। অর্থাৎ হাইকোর্টের আইন যা বলছে তা হলো যে মামলাটা শুরু হবে, শোনা হবে 19 মার্চ, এবং শোনা হবে মানেই এবার তার এখতিয়ার আছে উচ্চ আদালতের তো সংবিধান ব্যাখ্যা করার সব কিছু করারই অধিকার আছে। এরপর তাহলে কি দেখা গেল যে এইবার তাহলে এবং তার ফলে হাইকোর্ট বলেছে, এলাহাবাদ হাইকোর্ট বলেছে কেন্দ্রকে পুরো রেকর্ড আমাদের কাছে জমা দিন, এবং জমা দিন এক্ষুনি, যাতে 19 মার্চ পরের শুনানি করা যায়। বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাহুল গান্ধীকে নাগরিকত্বহীন ভারতের নাগরিক নন এই ঘোষণা করতে যেন একটু অসুবিধা হচ্ছে। অসুবিধার একটা তো বড় কারণ যে কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার, তাদের কাছে রাহুল গান্ধী একটা বড় অ্যাসেট তাদের রাজনীতির কাছে। কারণ রাহুল গান্ধী কংগ্রেসকে যে জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, যদি অন্য কেউ এসে, এমনকি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী এসে যদি সেই জায়গায় আবার ধরেন হাল, তাহলে কিন্তু কংগ্রেসের অবস্থা ভালো হবে, এখন যা আছে তার থেকে অনেক ভালো হবে, এটা কংগ্রেসেরই বলেন একটা বড় অংশ। যাই হোক, এই কেন্দ্রের রেকর্ড কতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্য সূত্র থেকে এখনো পর্যন্ত জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের ফাইলে সুব্রমণিয়াম স্বামীর অভিযোগ
ব্যাকঅপস লিমিটেডের ওই সেই কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, তাদের নথি সংক্রান্ত উল্লেখ, 2019 সালের নোটিশ, সব কিছু সেখানে রয়েছে। হিন্দুস্তান টাইমস পত্রিকা জানাচ্ছে যে এই ফাইল ফরেনার্স ডিভিশন এবং সিটিজেনশিপ উইংয়ের কাছেও আছে। তবে এখনও জনসমক্ষে স্পষ্ট নয় কেন্দ্রের অভ্যন্তরীণ চূড়ান্ত মতামত কী, বা রাহুল গান্ধীর যে তাকে যে তিনি কি জবাব দিয়েছিলেন সেই জবাবটাও কিন্তু বাইরের কারো কাছে নেই। এখানে এই রাজনৈতিক সংকটের আসল জায়গা। একদিকে রাহুল গান্ধী বিরোধী রাজনীতির বড় মুখ, তিনি লোকসভায় বিরোধী দল বিরোধী নেতা। অন্যদিকে তার বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে বহু বছরের অভিযোগ বারবার আদালতে ফিরে আসছে। যদিও এখনও তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিকূল রায় নেই, তবু মামলাটি বেঁচে আছে, আর বেঁচে আছে বলেই রাজনৈতিক চাপও বেঁচে আছে। অর্থাৎ সংকটটি আইনে যতটা, রাজনৈতিক ততটা। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ভারত ডুয়াল সিটিজেনশিপ মানে না, বা ওসিআই বা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া এটা পূর্ণ নাগরিকত্ব নয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটিশ সিটিজেনশিপ সংক্রান্ত অভিযোগ বহু বছর ধরে আছে এবং সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ ও আদালত প্রক্রিয়া চলছে, এবং এখনও পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগে কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত বা আদালতের সিদ্ধান্ত আসেনি। তবে একটা কথা, রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকত্ব যদি না নিয়ে থাকেন, তবে কোম্পানির কর্ণধার হিসেবে নিজের পরিচয় ব্রিটিশ নাগরিক লিখে তিনি মিথ্যাচার করেছেন। হয় তিনি মিথ্যে কথা বলেছেন, তিনি ব্রিটিশ নাগরিক, এই কথাটা বলা মিথ্যে, অথবা তিনি ব্রিটিশ নাগরিকত্ব সত্যি সত্যি নিয়েছিলেন। যেটাই হোক, তাহলে একটা জায়গায় মিথ্যাচার করলে তিনি আবার ইংল্যান্ডের আদালতে তার বিরুদ্ধে মামলা হবে, বড়সড় মামলাই হবে। সুতরাং আর যদি তিনি সত্যি তাদের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে তার সাংসদ পদ চলে যাবে, ভারতের নাগরিকত্ব চলে যাবে। সুতরাং 9 মার্চ 2026 হাইকোর্টের নির্দেশের মানে হলো বিষয়টি এখনও শেষ নয়, বরং বিপদ আরও ঘনিয়ে আসছে। সামনেই 19 মার্চ, সেদিন উচ্চ আদালত কেন্দ্রকে রেকর্ড আনতে বলেছে। অর্থাৎ পরের ধাপে মামলার কেন্দ্রবিন্দু হবে সরকারি ফাইলে ঠিক কী আছে এবং কেন্দ্র এতদিন কী করেছে। এই কারণেই বলা হচ্ছে রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্ক আবার নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রে উঠেছে। শেষ কথা, এই বিতর্কে সবচেয়ে জরুরি হলো তথ্য আর জল্পনাকে আলাদা রাখা। প্রকাশ্য নথি যা বলছে তা হলো অভিযোগ আছে, নোটিশ আছে, ফাইল আছে, আদালতের শুনানি আছে, কিন্তু চূড়ান্তভাবে এখনও প্রমাণিত সত্য এখনও বিচারাধীন। এবং সেই কারণে এই মামলাটি আগামী দিনেও ভারতের রাজনীতিতে বড় আলোচনা হয়ে থাকবে এবং খুবই বড় আলোচনা হয়ে উঠবে। আর একটা ধামাকা আসছে ভারতের রাজনীতিতে, শুধুমাত্র কংগ্রেস দলের রাজনীতিতে নয়, ভারতের রাজনীতিতে। ধন্যবাদ।